চিত্তচিরে চৈত্র মাস। পর্ব সংখ্যা ৩১। লেখনীতে মম সাহা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। সময় কখনো থেমে থাকে না। এই যে প্রেমের ঋতু বসন্ত, সে কি প্রেমিক হারানোর যন্ত্রণা কভু নিশ্চুপ থাকে? থাকে না, কারণ প্রকৃতি তার নিজের নিয়মে চলে। আর খুব সহজে সে বিচ্ছেদের যন্ত্রণা ভুলে বাঁচতে শিখে যায়। সময়টা রিক্ত শীতের মাস, নভেম্বরের মাঝামাঝি। শহরের কঠিন চাদরে ঢাকা শীতকাল। বাহার ভাইয়ের জেল জীবন অতিক্রান্ত ২৭ দিন। বদলে গেছে সবকিছু। চিত্রারা ফিরে এসেছে নিজের বসত ভিটাটিতে। সওদাগর বাড়িতে পিনপিত নীরবতা। কোথাও যেন দূর বন হতে ভেসে আসে কানাকুয়োর অকল্যাণের সুর। বাতাসে বাতাসে কেমন স্বজন হারানোর শোক। সেই শোক ভুলানোর জন্য আফজাল সওদাগর ওহির বিয়ের তারিখ ঠিক করেছেন আবার। ডিসেম্বরের মাঝামাঝি তিনি ছেড়ে ফেলতে চান বিয়েটা। অন্তত এই সুবাদে আনন্দরা হুমড়ি খেয়ে পড়ুক বাড়ির আঙিনায়। হাসিরা না হয় আরেকটা বার বাঁধনমুক্ত হোক। প্রতিটি মানুষের মাঝে নিজস্ব ভাঙন, অথচ প্রকাশ্যে তারা করেছে ভালো থাকার চেষ্টা। মিরপুরের আধুনিক কলোনি শেওড়াপাড়ার পাশ ঘেঁষে যাওয়া শুনশান জনমানবহীন হোটেলের সামনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। পরনে তার সাদা থ্রি পিস, চোখে লাগানো রোদ চশমা এবং মুখে লাগানো মাস্ক। খুব ধৈর্যের সাথে মিনিট কয়েক ব্যয় করে সে এখানে দাঁড়িয়ে আছে কারো অপেক্ষায়। শীতের মৌসুম, অথচ তার শরীরে কোনো শীতবস্ত্র নেই, বরং হালকা ঘামের আভাস দেখা দিচ্ছে তার দেহ জুড়ে। আরও মিনিট পাঁচ ব্যয় করতে বড় আলিশান হোটেলটি থেকে বেরিয়ে এলো সাদা পাঞ্জাবি পরা উঁচু লম্বা শক্তিশালী দেহের পুরুষ। মুখে লেগে থাকা মোহনীয় হাসি, শীতের শীতলতায় লাল লাল ওষ্ঠ। নির্দ্বিধায় সুপুরুষ বলা যায় তাকে। হোটেলের বাইরে এসে কাঙ্ক্ষিত রমণীকে চোখে পড়তেই মুচকি হাসল সে। বেশ ভদ্রতার সাথে বলল, চিত্রা, অ্যাম আই রাইট? বেশ শান্তভাবে চিত্রা উত্তর দিল, হ্যাঁ। ভদ্রলোকটি পাঞ্জাবির হাতা গুটিয়ে নিতে নিতে বলল, খুব ভুল না করলে আপনি বর্তমানে জেল খাটা আসামি বাহারের প্রেমিকা, তাই না? চিত্রার কোমল মুখমণ্ডল শক্ত হলো। কর্কশ কণ্ঠে বলল, না, শুভাকাঙ্ক্ষী। চিত্রার উত্তরে বেশ দানবীয় এক হাসি দিল লোকটা। কোমরে দুহাত রেখে গা জড়ানো হাসি দিয়েই বলল, হয় হয়, এমনই হয়। প্রেমিকের কঠোর সময়ে প্রেমিকারা তাদের পরিচয় দিতে চায় না। প্রেমিক তখন শুভাকাঙ্ক্ষী হয়ে রয়। লোকটার গা জ্বলানো কথায় বিরক্ত হলো চিত্রা। চোখ মুখ বিরক্তে কুঁচকে এলো তার। অসহ্য রকমের এক মুখ ঝামটা দিয়ে বলল, প্রেমিক প্রেমিকার সংজ্ঞা শুনতে আমি আপনার কাছে আসিনি, দরকারে এসেছি। আমার দরকারি কথাটা শুনবেন দয়া করে? হ্যাঁ, বলুন। আমার আবার তত সময় নেই। বর্তমানে নিজের সামনে অবস্থানরত ছেলেটার সাথে কথা বলার ন্যূনতম ইচ্ছাও চিত্রার মাঝে নেই। তবুও বিপদের সময় ইচ্ছে অনিচ্ছার চেয়ে গুরুত্বটা বেশি ভূমিকা পালন করে। সেই জন্য চিত্রা নিজেকে ধাতস্থ করে বলল, আপনি নিজের এমন পাওয়ার ভুল কাজে লাগানো বন্ধ করবেন। উত্তরে ওই লোক বলতেছে, যেমন? এবার চিত্রা বলছে, আপনার জন্য আজ আমার বাহার ভাই দোষী না হয়েও ১৪ শিকের ওই অন্ধকার ঘরে আটকে আছে। তার ওপর কোনো উকিল আমাদের পক্ষে কেস লড়তে ইচ্ছুক না। একমাত্র আপনি তাদের ভয় দেখাচ্ছেন বলে তারা রাজি হয়েও পিছিয়ে আসছে। রাজনীতি যদি কুকাজে লাগান, তবে সেই রাজনীতির মানে কি? আর কিছু? নিজের এতগুলো কথার বিপরীতে সামনের লোকটার এমন উত্তরে ভীষণ বিরক্ত হলো চিত্রা। মাথার মাঝে তরতর করে রাগেরা হামাগুড়ি দিল। মুখ চোখ তার নিমেষে লাল হয়ে উঠল। কণ্ঠধ্বনি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে সে চেঁচিয়ে বলল, আপনাকে আমি খুন করব। কথাটা বলার সাথে সাথে চিত্রার গলাটা বেশ শক্ত করে চেপে ধরল লোকটা। এতক্ষণে ফুরফুরে মেজাজটা আর দেখা গেল না লোকটার মধ্যে। শরীর চেহারা জুড়ে কেবল কাঠিন্যতা। সেই কাঠিন্যতা চলে গেল কণ্ঠস্বর অবধি। চিত্রার গলার মাঝে আরো চাপ দিয়ে ধীর কণ্ঠে বলল, আওয়াজ নিচে। ভয়ে, অস্বস্তি এবং ব্যথায় চিত্রার দম আটকে আসার উপক্রম। চোখ মুখ উল্টে গিয়ে নাজেহাল অবস্থা। মুখ বেয়ে কিছুটা লালাও বেরিয়ে এলো। চিত্রার এহেন দশা দেখে হয়তো মায়া হলো লোকটার। ছেড়ে দিল সে চিত্রার গলা। আবার আগের মতো ফুরফুরে মেজাজ, অথচ গাম্ভীর্যতা নিয়ে বলল, আপনাকে যদি এখানে মেরে পুঁতেও ফেলি, তাহলেও কেউ আমাকে কিছু করতে পারবে না। কিন্তু আপনাকে কেন মারলাম বলেন তো? কাশতে কাশতে চিত্রার অবস্থা নাজেহাল। কিন্তু লোকটার কথা শোনার জন্য তাকালো লোকটার মুখমণ্ডলে। চেহারার মাঝে উত্তরের আকাঙ্ক্ষা। লোকটা নিজের রোদ চশমাটা পড়তে পড়তে কিঞ্চিত ঠাট্টা করে বলল, আপনাকে আমার ভালো লেগেছে। আমার কাছে ধরা দিয়ে বেশ ভুল করেছেন।
এবার পস্তানোর পালা। চিত্রা কিছু বলতে গিয়েও বলতে পারল না। তন্মধ্যে বিশাল কালো গাড়িটা দিয়ে লোকটা চলে গেল দৃষ্টিসীমানার বাইরে। চিত্রা কেবল চেয়ে চেয়ে দেখল। এখানে আসাটা যে চরম ভুল হয়েছে তা সে মিনিটের মাঝে উপলব্ধি করতে পারল, কিন্তু হয়তো উপলব্ধি করতে বড্ড দেরি করে ফেলেছে। সারাদিন উকিলদের দরজায় দরজায় ঘুরে হতাশ চিত্রা বিরস মুখে বাড়ি ফিরল। ড্রয়িং রুমে তখন সওদাগর বাড়ির সকলেই প্রায় উপস্থিত। ক্লান্তিতে ভেঙে পড়া চিত্রাকে দেখতে মুনিয়া বেগম নিজের হাতের চায়ের ট্রেটা টেবিলের ওপরে রেখে ছুটে এলেন। মেয়ের বাহু জড়িয়ে ধরে উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করলেন, কোথায় ছিলিস আজ? শরীরটার কি অবস্থা করেছিস দেখেছিস? চিত্রা নিষ্পান দৃষ্টিতে মায়ের দিকে তাকালো। হতাশ স্বরে বলল, ভালো উকিলের খোঁজ করতে গিয়েছিলাম আম্মু। বাহার ভাইটার যে ওইখানে থাকতে কষ্ট হচ্ছে। মুনিয়া বেগম করুণ দৃষ্টিতে তাকালেন মেয়ের পানে। সান্ত্বনা দিয়ে বললেন, এভাবে ভেঙে পড়লে তো হবে না। তোমার বাহার ভাইকে আমি ফিরিয়ে আনবই। আমিও আমার কলিগদের সাথে কথা বলেছি ভালো উকিলের খোঁজ পাওয়ার জন্য। তুমি চিন্তা করো না, সব ভালো হবে। সত্যি যদি সবটা ভালো হতো। কথাটা বলার পরপরই বেরিয়ে এলো বিষণ্ণ দীর্ঘশ্বাস। আফজাল সওদাগর তখন সোফায় বসে কোনো গম্ভীর ভাবনায় মগ্ন হয়ে ঝিমোচ্ছিলেন। চিত্রার কথা তার কর্ণগোচর হতেই চোখ মেলে তাকালেন। ক্ষীণ স্বরে বললেন, আমিও করেছিলাম উকিলদের খোঁজ, কিন্তু কেউ রাজি হচ্ছে না। নুরুল সওদাগরের কথা থামতে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন রোজা সওদাগর। খ্যাক খ্যাক করে বললেন, কেন কেন? আপনাকে কেন ওই ছেলের জন্য উকিল খুঁজতে হবে? রাস্তার ছেলের জন্য এত কিসের দরদ আপনার? কেমন বেজন্মা ছেলে সে, এমন ভয়ানক পাপটা করেছে? কথাটা থামতেই সশব্দে কাচের টেবিলটা ভেঙে যাওয়ার শব্দ হলো। সাথে সকলের দৃষ্টিগোচর হলো চিত্রার রক্তাক্ত হাত, মুখে ভয়ঙ্কর ক্রোধানল। ভাঙা কাচের এক টুকরো তুলে ধরে সে নিজের বড় চাচির দিকে তাক করে শাসানোর স্বরে বলল, বাহার ভাইয়ের নামে যদি আর একটা খারাপ কথা আপনার মুখ থেকে বের হয়, তবে আপনার জিহ্বাটা থাকবে না কথা বলার জন্য। উপস্থিত সকলে আহাম্মক হয়ে তাকিয়ে রইল চিত্রার পানে। তাদের পরিচিত চঞ্চল আবেগী সেই ছোট্ট চিত্রাকে খুঁজে বেড়ালো এই মানবীয়র মাঝে, কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে সেই বাচ্চা চিত্রা রণচণ্ডীর রূপ ধারণ করেছে। মুনিয়া বেগম তাজ্জব বনে কেবল উচ্চারণ করল, চিত্রা। চিত্রার চোখে মুখে তখনও হিংস্রতা। হাতে কাজটা ছুঁড়ে মারল দূরে। ওহি, চাঁদনি, অবনী বেগম, তুহিন সহ সবাই এই ভয়ঙ্কর চিত্রের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। কাঁচ ভাঙার শব্দে নুরুল সওদাগরও নিজের ঘর থেকে বেরিয়ে এলেন। রোজা সওদাগর মুখে কাপড় চেপে কান্না আটকানোর অদম্য চেষ্টা করলেন। অভিযোগের স্বরে নিজের স্বামীর পানে তাকিয়ে বললেন, আপনি চুপ থাকবেন আজও? নিজের সন্তানের বয়সী মেয়ের থেকে এমন আচরণ পাবো বলেই কি আমার এত ত্যাগ তিতিক্ষার পরে সাজিয়েছিলাম এই সংসার? এটাই কি আমার প্রাপ্য? আফজাল সওদাগর কিংকর্তব্য বিমূর্ত। তবে চিত্রার এমন আচরণ মানতে পারেনি সেও। গম্ভীর কণ্ঠে যখন সে চিত্রার উদ্দেশ্যে বলল, তোমার অন্যায় হয়েছে চিত্রা। তৎক্ষণাৎ চিত্রার তাচ্ছিল্য কণ্ঠে উত্তর ভেসে এলো, আপনার চেয়ে আমার অন্যায়টা বোধহয় কমই বড় চাচা। আবার অযাচিত নীরবতা গ্রাস করল সওদাগর বাড়িতে। প্রতিটা প্রাণী হতবিহল। মেয়েটা কি পাগল হলো? সবার নীরবতা ছাপিয়ে শোনা গেল চিত্রার কণ্ঠ। অসহায় স্বরে সে বলল, ভরণ পোষণের দায়িত্বই যদি না নিতে পারেন, তবে কেন সন্তানের ভার মাথায় নিয়েছিলেন চাচা? আফজাল সওদাগর, রোজা সওদাগর এবং নুরুল সওদাগর বাদে কেউই বুঝল না চিত্রার কথার মর্মার্থ। অনেক দিনের লুকানো রূপকথার অতীত বেরিয়ে আসতে চলেছে ভেবেই ধপ করে সোফায় বসে পড়ল আফজাল সওদাগর। মাথা নিচু করে বিধ্বস্ত কাচের দিকে তাকিয়ে রইল। মনে হলো যেন হিমালয় ভেঙে পড়েছে। বড় চাচা মানুষটি তো হিমালয়ের চেয়েও কম ছিল না সওদাগর বাড়ির সদস্যদের কাছে। তবে হিমালয়ের জঘন্য অতীতও থাকতে পারে, তা যেন সবার ভাবনার বাইরে ছিল। নুরুল সওদাগর আজ কিছু বললেন না। বাহারকে জেলে নেওয়ার পর থেকেই লোকটা চুপচাপ থাকেন, কোনো রকমের কটূক্তি করেন না। এ যেন অগাধ পরিবর্তন। চাঁদনি আপা চিত্রার কাছে এলেন। স্থির নয়নে জোড়া, অথচ চঞ্চল মন। কোনো একটা অনাকাঙ্ক্ষিত ভয়ে দুরু দুরু কাঁপছে বুক। তবুও সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল, চিতাবাঘ, কি বলছিস? পাগল হলি নাকি? চিত্রা হাসল, তাচ্ছিল্য করে বলল, না গো আপা, পাগল হইনি। তোমাদের কাছ থেকে লুকানো এতদিনের অস্বচ্ছ অতীতটা পরিষ্কার করছি। আমার বাহার ভাইয়ের তো কোনো দোষ নেই। তবে তার জন্য কেন এমন কথা উঠবে, সেই কৈফিয়ত আমার চাই। রোজা সওদাগর ভীত হলেন। ছোট ছোট চক্ষুদয়ে ভর করলেন ভয়। ভীতু গলায় বললেন, চিত্রা,
তোর মাথা গরম এখন, ভুলভাল বলিস না। কথাটা শুনতে স্বাভাবিক মনে হলেও কোথাও যেন চরম নিষেধাজ্ঞার আভাস, হয়তো সতর্কবার্তা। চিত্রা মানল না সেই সতর্কতা, কেবল তাচ্ছিল্য করে বলল, চাঁদনি আপা, একটু আগে তোমার আম্মু বলল না বাহার ভাই বেজন্মা? সেই বেজন্মা মানুষটা কার সন্তান জানো? তোমার বাবার। ড্রয়িং রুমে ছোটখাটো বোমা ফাটলো মনে হয়। আফজাল সওদাগর মুখ ঢেকে ফেললেন দুহাতে। চাঁদনি ধমকে বলল, চিত্রা! কিন্তু চিত্রা থামল না। একটু স্বার্থপর হলো সে। অনবরত বলে গেল বাহার ভাইয়ের জীবন বৃত্তান্ত। সবাই টান টান উত্তেজনা এবং অবাক ভাব নিয়ে শুনল সেই বৃত্তান্ত। কারো পা কাঁপছে, কারো বা চিত্ত। এতদিনের পুষে রাখা ঐতিহ্য ভেঙে গেলে তো ব্যথা হবেই। চিত্রা এক মনে বলল সবটা। কোনো বিরতি নেই, কোনো ক্লান্তি নেই। বাহার ভাইয়ের শরীর থেকে সব ধরনের কলঙ্ক যেন সে মুছে দেবে। পৃথিবীর বুকে বাহার ভাই কেবল উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে। বাহার ভাইদের কোনো কলঙ্ক নেই। অনবরত দীর্ঘ এক বক্তব্যের পর থামল চিত্রা। তার পরিবারের লোক যেন সেই ধাক্কা সামলাতে না পেরে পাথর হয়ে গেছে। বড় চাচার মতো মানুষের অবহেলার জন্য আজ বাহার ভাই এবং তার পরিবারের এই দশা। চাঁদনি নিজেকে যথেষ্ট সামলে নিল। মাহাতাবের ঘটনার পর থেকে মেয়েটা নিজেকে এখন সামলে নিতে শিখে গেছে। সে নিজের বাবার দিকে স্থির দৃষ্টি ফেলে অসহায় কণ্ঠে বলল, আব্বু জানো, মাহাতাব আর তোমার মাঝে আজ কোনো পার্থক্য আমি খুঁজে পেলাম না। অথচ এটা তো হওয়ার কথা ছিল না। আফজাল সওদাগর কিছু বললেন না, তবে ধমকে উঠল রোজা সওদাগর। চাঁদনি সেই ধমকে পাত্তা না দিয়েই বলল, মাহাতাব হয়তো ইচ্ছাকৃত তার সন্তানকে মেরে ফেলেছে নিজের হাতে। অথচ তুমি অনিচ্ছাকৃতভাবে হলেও নিজের সন্তানের খুনি। তোমাকে যে মানুষটা ভালোবেসে বুকে যত্নে আগলে রেখেও তোমার চরিত্রে তকমা না লাগিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তুমি সেই মানুষটারও খুনি। তুমি কিভাবে এত পাষাণ হলে আব্বু? আমার আব্বু না নরম মাটির দেহ ছিল? মন কেন তবে এত পাথর হলো? রোজা সওদাগর মানুষ হিসেবে যেমনই হোক, কিন্তু স্ত্রী হিসাবে পরিপূর্ণ। তাই তো স্বামীকে এমন প্রশ্নবিদ্ধ হতে দেখেও সে চুপ থাকতে পারল না। তেড়ে এলেন মেয়ের দিকে। মেয়ের দিকে আঙুল উঁচিয়ে চিৎকার করে বললেন, তুই কাকে প্রশ্ন করছিস? এই মানুষটাকে, যে তোদের সুখের জন্য সারা দিন রাত খেটে গিয়েছে? আমি দিচ্ছি তোর প্রশ্নের উত্তর। আমার কারণে তোর বাবা ওদের কাছে যেতে পারেনি। কোন মেয়ে তার স্বামীর ভাগ দিতে পারে বল? আমিও পারিনি তাই স্বামীর ভাগ দিতে। যখন জানলাম আমার স্বামীর বাহিরে ঘর করছে, মানতে পারিনি তখন। তবুও চুপ ছিলাম নিজের অক্ষমতার জন্য। বিবাহিত জীবনে একটা সন্তানের মুখ দেখাতে পারিনি। আমার কি জোর খাটানো সাজে? কিন্তু যখন তুই হলি, তখনই পেয়ে গেলাম তোর বাবাকে আটকানোর অস্ত্র। আমি জানতাম বাহারের মা প্রসব ব্যথায় কাতরাচ্ছিল, কিন্তু আমি বলিনি। তুই স্বামীর ভাগ দিতে পারতি বল। সে ছোট বয়সে এই সংসারের হাল ধরেছি। সংসারের বেড়াকলে পড়ে ধীরে ধীরে ননির পুতুল থেকে কাঠের পুতুল হয়েছি। কিন্তু এই সংসার আমাকে কি দিল বল? স্বামীটাও শেষ অবধি বাহিরে সংসার পাতল। মানতে পারতি তোরা? তোর দাদির অত্যাচার সহ্য করতাম সন্তান নেই বলে, পাড়া প্রতিবেশীর কটু কথা। কিন্তু দিন শেষে যদি তোর বাবা অন্তত আমার সাথে থাকতেন, তাহলে আমার আফসোস ফুরাতো। এই যে যখন জানলাম চিত্রার জন্য তোর সন্তানটা বেঁচে নেই, তখন আমার অতীতের সেই ভয় থেকে এমন করেছি। আমি তো জানতাম আমার হাসি খুশি সংসারের ভেতরের খবর। ভয় হচ্ছিল এই ভেবে যে আমার মতন না তোরও আবার এভাবে পুড়তে হয়। আমিও তো দিন শেষে মানুষ, কষ্ট তো আমারও হয়। কিন্তু ওই যে কথায় আছে না, প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সেদিন ওদের অসহায় অবস্থার কথা জেনে চুপ ছিলাম, আজ আমরাও একই জায়গায় দাঁড়ানো। হায়রে জীবন! কেউ আর কোনো কথা বলল না। একই অবস্থানে কেটে গেল অনেকটা সময়। বারবার ধাক্কায় সওদাগর বাড়ির ভিত্তিটা নড়বড়ে হলো। আনন্দের বেলা ফুরালো। প্রাণগুলো আজ আধমরা। গভীর রাত, কুয়াশাময় আকাশ। শরীরের শীত কাপড়টা ভেদ করেও যেন শীতলতা ছুঁয়ে দিচ্ছে, যেমন করে দুঃখ ছুঁয়ে দেয় আমাদের। ওহির হাতে ধোয়া ওঠা কফির মগ। একটুও খিদে পেয়েছে তার। রাতের খাবার আজ কেউ খায়নি। এমন কথা শোনার পরও খাওয়ার ইচ্ছে ঠিক থাকে না। যে যার মতো মাথা দিয়েছে নরম বিছানায়। কেউ বা এমন ওহির মতন আকাশে লিখছে নির্ঘুম এক রাতের গল্প। ধোয়া ওঠা গরম কফির মগে চুমুক দিতে ফোনের ভাইব্রেশনে ধ্যান ভাঙল ওহির। ফোনের স্ক্রিনে জলজল করে ওঠে নওশাদ নামটা। কয়েক সেকেন্ড সেই নামটার দিকে তাকিয়ে থেকে কলটা রিসিভ করে ওহি। সাথে সাথে ওপাশ থেকে নওশাদের কণ্ঠ ভেসে আসে, আমি জানতাম আপনি ঘুমাননি। ওহি আকাশের দিকে তাকিয়ে কফির মগে দ্বিতীয় চুমুকটা দিয়ে বলল, কিভাবে?
আপনার মন খারাপ তাই। জানলেন কিভাবে? ওহির প্রশ্নের উত্তরটা ঠিক সাথে সাথে দিল না নওশাদ, বরং খানিকটা সময় নিয়ে বলল, বিয়ের তারিখটা কি পিছিয়ে দিব? নওশাদের প্রশ্নে কেমন অসহায়ত্বের সুর। খারাপ লাগলো ওহিরও। লোকটা নিরেট ভদ্রলোক, আগাগোড়া ভালো মানুষ। এই ক্ষেত্রে ওহি তার ভাগ্যের ওপর কৃতজ্ঞতা স্বীকার করে। এতটা ভালো মানুষ তার জীবনে আসবে সে ভাবেইনি। ওহিকে চুপ থাকতে দেখে নওশাদ নিজেই বলল, বাহার ভাই ফিরে আসুক, আমরা না হয় তখনই ধুমধাম করে বিয়ের সেলিব্রেশন করব। ওহি উত্তর দিল না। পরিবেশ পরিস্থিতির এই অবস্থায় বিয়ের অনুষ্ঠানটা বেমানান। অথচ বারবার এমন বিয়ে পিছিয়ে নিলেও দেখতে দৃষ্টিকটু লাগবে। নওশাদের পরিবারও বা কিভাবে নেবে বিষয়টা ভেবে ওহির বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। ওহির ভাবনা হয়তো বুঝলো নওশাদ। দীর্ঘশ্বাসের আড়ালে কথাগুলো হয়তো পৌঁছে গেল নওশাদ অব্দি। তাই হয়তো সে তৎক্ষণাৎ বলল, আশেপাশে চিন্তা করার প্রয়োজন নেই আপনার। আপনি কেবল আপনার মনের কথা শুনুন, বাকিটা আমি সামলে নিব। একদিন বৃষ্টিস্নান রাতে একজন মানুষ বলেছিল, ভালোবাসা নাকি মানসিক শান্তি। আমি তা আজ বুঝি। এই যে আপনার সাথে দু তিনটে কথা হয়, সেটাই আমার মানসিক শান্তি। আমি এভাবেই কাটিয়ে দিতে পারবো। আমার মানসিক শান্তিরও কিছু শান্তির প্রয়োজন, তাই না? আপনি বরং সময় নিন। নওশাদের এমন স্নিগ্ধ কথায় মুগ্ধ হলো ওহি। একটা মানুষের পরিপূর্ণতা কি? যখন একজন মানুষ আরেকজন মানুষের তৃপ্তিতে খুশি হয়, তখনই একজন মানুষের পরিপূর্ণতা সেটা। আর নওশাদ নামের ছেলেটা পরিপূর্ণ। এই ছেলেটাকে ভালো লাগা থেকে এখনো ভালোবাসাতে আনতে পারেনি দেখে খারাপ লাগে ওহির। তবে ভালোবাসা কি আর হাতের মোয়া, যখন তখন যাকে তাকে দেওয়া যাবে? ওহি ক্ষীণ স্বরে উত্তর দিল, আমি ভেবে জানাবো, রাখছি। নওশাদ আর কোনো বাক্য ব্যয় না করে ফোনটা রেখে দিল। এই মানুষটার মতন বোধহয় ওহিকে আর কেউ বুঝতে পারবে না এই জীবনে। এমন মানুষ পাওয়াও ভাগ্যের ব্যাপার। কফির মগটা ঠান্ডা হয়ে গিয়েছে ততক্ষণে। ওহি রুম ছেড়ে বের হলো। কফির মগটা রান্নাঘরে রাখতে গিয়ে দেখে বাড়ির কাজের মেয়ে দোয়েলের শোবার ঘরের দরজা খোলা। কৌতূহলবশত ওহি উকি মেরে দেখে মেয়েটা ঘরে নেই। কপাল কুঁচকে আসে তার। অতঃপর নজর যায় তাদের ড্রয়িং রুমের পাশে লাগোয়া ছাদের সিঁড়ির দিকে। ছাদের দরজাও খোলা। ছাদের দরজার দিকে তাকাতে ওহির বুকটা কেমন শূন্য শূন্য লাগে। বাহার ভাই বাড়ি ছাড়ার পর এতগুলো দিন ছাদে উকি দেওয়াই হয়নি তার। মনের শূন্যতা মানা যায়, কিন্তু স্মৃতির শূন্যতা মানা যায় না। ছাদে যখন গিয়ে দেখবে আগের মতন চিলেকোঠার ঘরে হলুদ বাতিটা জ্বালানো নেই, কিংবা গিটারের টুংটাং শব্দ আসছে না, তখন স্মৃতির দেওয়ালে শূন্যতা তৈরি হবে। তা ওহিকে জ্বালিয়ে দেবে। কিন্তু আজ এতদিন পর গুটি গুটি পায়ে ছাদের দিকে এগিয়ে গেল ওহি। কিছুটা শূন্যতা কুড়ানো যাক না হয়। ছাদের বাঁ পাশের দিকটায় লাইট জ্বলছে, যা রীতিমতো পুরো ছাদটাকে আলোকিত করার কাজ সম্পন্ন করছে। ছাদের খসখসে উঁচু নিচু মেঝের ওপর পা গুটিয়ে বসে আছে চিত্রা। তার সামনেই দোয়েল বসা। চিত্রার দিকে এক গ্লাস দুধ এগিয়ে দিয়ে কোমল স্বরে বলল, ছোট আপা, খায়ালন না দুধটা। চিত্রা নিষ্পান দৃষ্টিতে তাকালো দোয়েলের পানে। বিষণ্ণ স্বরে বলল, তোকে আমার জন্য দুধ আনতে কে বলেছে? কেন, বাহার ভাইজান? দোয়েলের উত্তরে চমকানোর সাথে সাথে আবারও অবাক হলো চিত্রা। বিস্মিত কণ্ঠে বলল, বাহার ভাই? বাহার ভাই তোকে কিভাবে বলল? মজা করছিস আমার সাথে? বিরক্ত করিস না তো। মজা করুম কেন? আমি সত্যিই কইছি আপা। বাহার ভাইজান বলছে আপনারে প্রতি রাতে এক গেলাস কইরা বাদাম দুধ দিতে। চিত্রার কুঁচকানো কপাল আবারও কুঁচকে গেল। অবাক ভাবটা তখনও তার চোখে মুখে স্পষ্ট। সে আবার প্রশ্ন করল, বাহার ভাই তোকে কখন বলেছে এটা? আইজি বলছে। আপনি তো 2 দিন ধরে জ্বরের লাইগা দেখা করতে যাইতে পারেন না, তাই আজ বাজার করার নাম দিয়ে আমিই গেলাম। আপনার আব্বার থানাতেই তো তারে রাখছে। আমি যখন গেছি তখন চাচা থানায় ছিল না। জানেন আফা, বাহার ভাইজানের লগে দেখা করার লাইগা ওই পুলিশ হাবিলদাররে আমার 500 টাকা দেওয়া লাগছে। বাহার ভাইজান তো আমারে দেখে আপনার কথা জিজ্ঞেস করছে। আমি যখন কইলাম আপনি অসুস্থ, তখনই আমারে হেই কইল আপনারে যেন প্রতি রাতে বাদাম দুধ খাইতে দেই। 16 বছরের কিশোরী দোয়েলের কথা শুনে অবাক হলো চিত্রা। এতটুকু একটা মেয়েও কিনা বাহার ভাইকে দেখতে 500 টাকা খরচ করেছে। চিত্রা ক্ষীণ হাসলো। কোমল কণ্ঠে বলল, তুই এতখানি টাকা খরচ করতে গেলি কেন? কই পেলি এত টাকা? চিত্রার কথায় চোখ বড় বড় করলো দোয়েল। তার যে পছন্দ হলো না কথাটা তা চোখে মুখে ফুটে উঠল। সে মুখ বেঁকিয়ে বলল,
আল্লাহ! যামু না কেন? ভাইজান কত ভালো মানুষ। তারে দেখার লাইগা আমি ৫০০ কেন? এর চেয়েও বেশি দিতেও রাজি। আম্মার ওষুধ কেনার লাইগা যে টাকাটা রাখছিলাম, সেইখান থেইকাই দিছি। আম্মা এই মাসে একটা ওষুধ না হয় কম খাইলো। জানেন আফা, ভাইজান প্রায়ই আমারে ২-৩ হাজার টাকা কইরা দিত আম্মার ওষুধের লাইগা। আর খালি কইতো, "দোয়েল, দেখে রাখিস আম্মারে। মনে রাখিস তোর বড় সম্পদ ওই মানুষটা।" তখন তো বুঝতাম না ভাইজান কেন এমন কইতো। কিন্তু আজ তো বুঝলাম মানুষটার মনে কি কষ্ট আছিল। ভাইজান আমারে কতগুলান বইও আয়না দিছিল আপা। কইছিল আমারে পড়তে। পড়ালেহা করলে নাকি আমার দুঃখ মুইসা যাইব। হেই মানুষটা আইজ হেই অন্ধকার ঘরে কেমন কইরা থাহে আপা? তার তো অনেক কষ্ট তাই না কন? ভাইজানরে আপনি ফিরায় আনবেন তো? কন? শেষের কথাগুলো বলতে বলতে ষোড়শী কন্যা দোয়েল ঠোঁট ভেঙে কেঁদে দেয়। সিঁড়ির কোণে দাঁড়িয়ে থাকা ওহির চোখে অশ্রু আসে, কেবল কাঁদে না চিত্রা। চোখ ভরে দেখে দোয়েলকে। একটা ছন্নছাড়া মানুষ পুরো পৃথিবীর বুকে কেমন মায়া ঢেলে দিয়ে গেছে। মানুষটা নাকি ভালোবাসতে জানে না। মানুষটার মতন অমন করে কতজনই বা ভালোবাসতে পারে? চিত্রা দোয়েলের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনার স্বরে বলল, কাঁদিস না দোয়েল, তোর ভাইজান ফিরে আসবে। আমি তো আছি তাই না বল? তুই আমার পর বিশ্বাস রাখিস না? দোয়েল টলমলে অশ্রুর চোখে এবং মুখে তৃপ্তির হাসি নিয়ে বলে, আপনার ওপরে এখন আমার ভরসা আপা। চিত্রা কেবল মলিন হাসে। দূর হতে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা ওহিও ক্ষীণস্বরে বলে, আমিও তোর ওপর ভরসা করে আছি চিত্রা, ফিরিয়ে আনিস তাকে। অতঃপর সে ফোনের স্ক্রিন অন করে খুদে বার্তা পাঠালো নওশাদের ফোনে। বিয়েটা তারিখ অনুযায়ী হবে। একটা রাতের আকাশে কতগুলো মানুষের হৃদয়ে উজাড় করা বিশ্বাস, পাওয়ার আকাঙ্ক্ষা ভেসে বেড়াচ্ছে, পূর্ণতা পাওয়ার অপেক্ষায়। আজ বেশ বেলা করে ঘুম ভাঙল চিত্রার। শীতের কুয়াশা মাখানো আকাশে রৌদ্রের উত্তাপ। বোঝাই যাচ্ছে দুপুর ঘনিয়েছে। চিত্রা দ্রুত উঠল। সারা রাত মাটিতে শুয়ে থাকার ফলে পিঠ ব্যথা হয়ে গেছে। কয়েকদিন যাবৎ অতিরিক্ত ঠান্ডা লেগেছে। রাত হলে শরীর কাঁপিয়ে জ্বর আসে, বুক ব্যথা করে। এমন দিনের পর দিন মেঝেতে ঘুমালে ঠান্ডা তো লাগবেই, তাও আবার শীতকাল। মুনিয়া বেগম এর জন্য একদিন অনেক রাগারাগিও করেছেন। চিত্রা কেবল এতটুকু বলেছে, আমার বাহার ভাইয়েরও আজ এমন শীতল মেঝেতে ঠাঁই হয়েছে। সে পারলে আমি কেন পারবো না? মুনিয়া বেগম মেয়েকে আর কিছু বলতে পারল না। কথাগুলোর গভীরতা যে অনেক। শরীরে এমন গা কাঁপানো জ্বর নিয়েও ঠান্ডা পানিতে গোসল করল চিত্রা। শরীর বেশ শৌখিন একটা বস্তু। এটাকে আরাম দিলে ননির পুতুল হবে, আরাম না দিলে কাঠের পুতুল। এর সাথে এত কোমলতা দেখানোর কিছুই নেই। গোসল সেরে ঝটপট তৈরি হয়ে নিল সে। আজ কোর্টে হেয়ারিং আছে। বাহার ভাইয়ের কেসটা দ্রুতই কোর্টে উঠেছে। কিন্তু উকিল না পাওয়ার কারণে ঘুরে ফিরে বারবার সময় দেওয়া হচ্ছে বাহার ভাইকে। কিন্তু প্রকৃতপক্ষে কোনো লাভই হচ্ছে না। প্রমাণ সব বাহার ভাইয়ের বিপক্ষে। কেসটাকে এমনভাবে সাজানো হয়েছে যে দোষী মনে হচ্ছে তাকেই। মেয়েটাকে যে অস্ত্র দিয়ে মারা হয়েছে সেটা তো বাহার ভাইয়ের আঙুলের ছাপ। অথচ বাহার ভাই সুইটা বের করার জন্য ধরেছিলেন। মেডিকেল রিপোর্টও বাহার ভাইয়ের বিপক্ষে। তুমুল টাকার কাজ যে এটা তা বুঝতে বাকি নেই কারো। আর এত দ্রুত কেসটা চলার পেছনেও যে বিরাট হাত আছে তাও সবাই জানে। এত সব ভেবে হতাশার শ্বাস ফেলে নিচে নেমে এলো চিত্রা। রান্নাঘরে তখন দোয়েল আর বড় চাচি রান্না করছে। চাচির চোখ মুখ স্বাভাবিক। গতকাল যে এত কিছু হলো তার কোনো প্রভাবই তার চোখে মুখে নেই। গম্ভীর চোখ মুখ। চিত্রা বাইরে যেতে উদ্যত হলে দোয়েল রান্নাঘর থেকে ছুটে আসে। ব্যতিব্যস্ত কণ্ঠে বলে, আপা, খারান না। দোয়েল দাঁড়ালো। ব্যস্ততা মেশানো কণ্ঠে বলল, কি হয়েছে? তাড়াতাড়ি বল, দেরি হচ্ছে। দোয়েল নিজের হাতে টিফিন বক্সটা চিত্রার হাতে দিতে দিতে বলল, ডিম সহ বড় বড় ইলিশ মাছের টুকরা বেগুন আলু দিয়ে ঝোল করেছি। আর সাদা গরম ভাত। ভাইজানের তো অনেক পছন্দ। কতদিন মানুষটা ভালো মন্দ খায় না। নেন, উনারে দিয়েন। চিত্রা টিফিন বক্সটা নিতে নিতে সন্দিহান কণ্ঠে বলল, মাছ কে এনেছে? রেঁধেছে কে? চিত্রার প্রশ্নে আমতা আমতা করল দোয়েল। পরক্ষণে তাড়াহুড়ো করে বলল, আপনার না দেরি হচ্ছে আপা? যান যান, সব ভালো হবে দেখেন। চিত্রাও আর অপেক্ষা না করে বেরিয়ে গেল বাড়ি থেকে। দোয়েল রান্নাঘরের দিকে তাকিয়ে ক্ষীণ হেসে স্বস্তির শ্বাস ফেলল। মানুষের পরিপূর্ণ হইচই কোলাহলে ভরা কোর্টের প্রাঙ্গণে এসে দাঁড়ালো চিত্রা। আশেপাশে তাকাতেই দেখল বড় দালানের কিনারায় বেঞ্চিতে বসে আছে বাহার ভাই। চিত্রা দ্রুত পায়ে সেখানে গেল।
পুলিশের পোশাকে থাকা নিজের বাবাকেও দাঁড়িয়ে থাকতে দেখল চিত্রা। কোনো রকম অনুমতি না নিয়ে সে বসে পড়ল বাহার ভাইয়ের পাশে। নুরুল সওদাগর কিছু বললেন না, বরং কিছুটা দূরে গিয়ে দাঁড়ালেন। চিত্রাকে দেখেই মলিন হাসল বাহার। কোমল কণ্ঠে জিজ্ঞেস করল, শরীর কেমন? চিত্রা এই ভেঙে যাওয়া বাহার ভাইকে দু চোখ ভরে দেখল। প্রশ্নের উত্তর না দিয়ে বেশ নরম স্বরে বলল, আপনি চিন্তা করবেন না, আমাদের ঠিক একটা গতি হয়ে যাবে। চিত্রার কথায় হাসল বাহার, মাথায় হাত বুলিয়ে বলল, ভেঙে পড়ছো কেন? তোমাকে ভালো থাকতে হবে। তুমি ভালো থাকলেই আমি ভালো থাকব। চিত্রার কান্না এলো দু চোখ ভরে। চোখ চেপে কান্না আটকানোর চেষ্টা চালালো, তবে চোখের জল যে বরাবরই অবাধ্য। সে তাই নিজ গতিতে ঝরে পড়ল। বাহার মিছিমিছি রাগ দেখালো, মিছে ধমক দিয়ে বলল, কাঁদছো কেন? একদম এখান থেকে ফেলে দেব। বাহারের ধমকে ফিক করে হেসে দিল চিত্রা। তার ওই হাসি হাসি মুখের দিকে অপলক তাকিয়ে থেকে মোহনীয় কণ্ঠে বাহার ভাই বলল, তোমার আর আমার সংসার হলে খারাপ হতো না বলো? ২-৪ দিন তোমার হাসি দেখে অনায়াসে কাটিয়ে দেওয়া যাবে, তাই না? চিত্রার হাসি হাসি মুখটা কেমন চুপসে এলো। বিবস্ত্র কণ্ঠে বলল, আমাদের একটা সংসার হলে আমি পৃথিবীর সকল স্বার্থপরতা ভুলে যেতাম বাহার ভাই। উত্তরে বাহার ভাই বলছে, পৃথিবী কোথায় স্বার্থপর? সে তো তার জায়গায় ঠিকই আছে। আমরাই বরং কিছু নিয়ম মানতে পারি না, তবে মানিয়ে নেওয়াটাই উচিত। চিত্রা দীর্ঘশ্বাস ফেলল, ক্ষীণ স্বরে বলল, খাবার এনেছি, খাইয়ে দেই? আমার কাছে অনুমতি না নিয়ে নিজের বাবার কাছে নাও, কারণ আমি তার দায়িত্বে। না চাইতেও চিত্রা নিজের বাবাকে ডাক দিল, স্যার। নুরুল সওদাগর কিঞ্চিত চমকালেন। প্রায় ২৮ দিন পর মেয়েটা তাকে ডাকলো, তাও অন্য কোনো নামে। সেই দিন রাতে সে আহাজারির পর থেকে মেয়েটা আর তাকে ডাকে না, কেমন গম্ভীর হয়ে থাকে। দীর্ঘশ্বাস ফেলে নুরুল সওদাগর উত্তর দিলেন, হ্যাঁ। আপনাদের আসামির জন্য বাড়ি থেকে খাবার এনেছি, খাওয়াতে পারবো? নাকি মুখের খাবারও কেড়ে নেবেন? শেষের কথাটাই তুমুল তাচ্ছিল্য। নুরুল সওদাগর তার গায়ে মাখলেন না, বরং ধীর কণ্ঠে বললেন, পারো। অনুমতি পেতে চিত্রা হাত ধুয়ে ভাত মাখালো। বেশ আয়েশ করে এক লোকমা তুলে দিল বাহারের মুখে। বাহার ভাইয়ের চোখগুলোতে তখনও টলমলে অশ্রুর ঝিলিক। তা দেখে চিত্রারও কান্না এলো, কিন্তু সে শব্দ করে কাঁদল না। নীরবে বিসর্জন দিল অশ্রুকণা। দূর থেকে এমন দৃশ্য দেখে অবাক নয়নে পথচারীরা চাইল। কোর্টের বাম পাশে চায়ের দোকানের সাথে দাঁড়িয়ে থাকা ওহি এবং অবনী বেগমও কাঁদলেন কিছুটা। নুরুল সওদাগর আরেকটুখানি দূরে সরে গেলেন। ছেলে মেয়েগুলোর এমন দৃশ্য কত মানুষ চোখ মেলে দেখল। অবশেষে শেষ মুহূর্তে নিজেকে দমিয়ে রাখতে পারল না চিত্রা। বাহার ভাইয়ের গলা জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠে বলল, আমাদের একটু সংসার হলে খারাপ হতো না বাহার ভাই? তবুও কেন বিধাতার এমন বিধান? খুব ভালো কিছু হতে নেই যে রঙ্গনা। মানুষ দেখল দুজনের হাহাকার। কেউ কেউ চোখের জল মুছল, বিচ্ছেদের এত ব্যথা কেন? বাহিরে উতলা মন নিয়ে অপেক্ষারত চিত্রা। টান টান উত্তেজনায় হাঁসফাঁস করছে মন। কোর্টের ভেতরে যায়নি সে। কি হবে কি হবে না ভেবে আর যাওয়া হয়নি। আজ নাকি কেসের শেষ শুনানি। এরপর হয়তো বদলে যাবে সব। ভয় আশঙ্কায় তরতর করে চিত্রার গায়ে তাপমাত্রা বাড়ল। অস্থির পায়ে পায়চারি করল সে। তন্মধ্যে কোর্ট থেকে ওহি আপা, ছোট চাচি বেরিয়ে এলেন। চিত্রার হৃৎপিণ্ডের গতি যেন আকাশ ছুঁয়েছে। হাত পা কাঁপছে তার। তবুও সে কোনো মতে ছুটে গেল তাদের দিকে। অস্থির চিত্তে অনবরত প্রশ্ন করল, কি হয়েছে ওহি আপা? চাচি কি বলল ওখানে? আরেকটু কি সময় দিয়েছে আমাদের? ভালো কিছু কি হয়েছে? ওহি আপা এবং চাচির মুখ থমথমে। অবনী বেগম চিত্রাকে এক হাতে জড়িয়ে ধরে উৎকণ্ঠিত গলায় বলল, আল্লাহ, তোমার তো শরীরে অনেক জ্বর, বাড়ি চলো তাড়াতাড়ি। চিত্রা বিরক্ত হলো, বেশ উচ্চস্বরে বলল, ভেতরে কি হয়েছে চাচি, বলুন না। ডিসেম্বরের ২০ তারিখ, বাহার ভাইয়ের ফাঁসি। চিত্রা যেন কিছুটা সময়ের জন্য থমকে গেল। কণ্ঠধ্বনিতে আটকে গেল শব্দরা। কাপা কাপা কণ্ঠে বলল, তুমি মজা করছো আপা? চিত্রার প্রশ্নে ডানে বামে মাথা নাড়তে নাড়তে কেঁদে দিল ওহি। চিত্রা অনবরত পাগলের মতো ডানে বামে মাথা নাড়তে নাড়তে বলল, না না, আমার বাহার ভাইয়ের সাথে আমার অনেকগুলো বছর বাঁচা বাকি। না আপা, তুমি কি বলছো? এটা কি বললে তুমি? অশান্ত চিত্রাকে সামলানোর আগে কোর্ট থেকে বেরিয়ে এলো বাহার ভাই। দুহাত মেলে ধরে ডাক দিল,
রঙ্গনা! চিত্র চঞ্চল দৃষ্টিতে তাকালো বাহার ভাইয়ের পানে। বাহার ভাইয়ের হাতের দিকে তাকিয়ে ছুটে গেল সেদিকে। কিন্তু যেই মুহূর্তে সে বাহার ভাইয়ের বুক পাঁজরে মুখ লুকাবে, ঠিক সেই মুহূর্তে হাত গুটিয়ে নিল বাহার। মুচকি হেসে বলল, এই বুকে যে তোমাকে ঠাঁই পেতে দিল পৃথিবী, পরজন্মে না হয় লুটিও হেথাই। চিত্রা হাউমাউ করে কেঁদে উঠল। বাঁধ ভাঙল কান্নার। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, এটা তো হওয়ার কথা ছিল না বাহার ভাই। এটা তো কথা ছিল না। আপনি কথা ভাঙছেন কেন? এটা তো কথা ছিল না। বাহার ভাই অশান্ত চিত্রাকে দেখল। ততক্ষণে সেই মানুষটার চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ছে অশ্রু। মুখে লেপ্টে আছে মায়াবী হাসি। মোহনীয় কণ্ঠে সে বলল, ভেঙে পড়লে হবে বলো? তোমার তো এখন অনেক দায়িত্ব। বাহার ভাইয়ের অসম্পূর্ণ কাজগুলো পূর্ণ করতে হবে না? তোমার বাবার কাছে নুপুর জোড়া গচ্ছিত আছে। যেদিন আমাকে পৃথিবী ছাড়ার হুকুম দিয়েছে, সেই দিন না হয় সেই নুপুর জোড়া আমার বোনের কবরে। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি। নূপুর জোড়া বোনের কবরে পর্যন্তই কিন্তু শেষ করে দিছে লেখিকা। আর একটা পর্ব মাত্র বাকি আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভিডিওতে বেশি বেশি করে রেসপন্স করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।